নারীকে কটূক্তির পর মিথ্যাচারে জামায়াত আমির। ৭১-এ দলটির কারণে মা বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই, মন্তব্য তারেক রহমানের। কারো চোখ রাঙানি ভয় পায় না জামাত। ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশের উদয় হবে, রাষ্ট্রীয় খরচে নারীদের সর্বোচ্চ শিক্ষার অঙ্গীকার আমিরের। প্রচারণায় তুঙ্গে নির্বাচনী মাঠ, চলছে পাল্টাপাল্টি অভিযোগ। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি, কেন্দ্র দখলের চেষ্টা হলে ছাড় নয়। মব নিয়ন্ত্রণ করতে না পারলে প্রভাব পড়বে নির্বাচনে। জুলাই আন্দোলন থেকে শিক্ষা নেয়নি রাজনীতিবিদ ও আমলাতন্ত্র, টিআইবির প্রতিবেদন। পূর্বাচলে প্লট দুর্নীতির আরও ২ মামলার রায়। শেখ হাসিনার সাথে রেহানার ৩ সন্তানের কারাদণ্ড, পলাতকদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা। এবং শিশু গৃহকর্মীকে নির্যাতনের মামলায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও তার স্ত্রী সহ ৪ জন কারাগারে। হঠাৎ করে একটি রাজনৈতিক দলের প্রধানের আইডি হ্যাক হতে পারে না। দেশের কর্মজীবী নারীর প্রতি কটূক্তি করে জামাতের আমির এখন মিথ্যা কথা বলছেন। ভোটের আগে নিজেদের স্বার্থের জন্য জনগণকে ধোঁকা দিচ্ছে দলটি। খুলনা ও যশোরে নির্বাচনী জনসভায় এসব কথা বলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ৭১-এ তাদের কারণে মা বোনদের সম্মান গেছে, এখনো দরদ নেই। জানান, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের অধিকারের পক্ষে কাজ করে বিএনপি। দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রাণকেন্দ্র খুলনা উপকূলীয় অঞ্চলের প্রকৃতি প্রতিবেশের সঙ্গে জীবনযুদ্ধ যে এলাকার মানুষের নিত্যসঙ্গী। বিএনপির জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই মিছিল আর পদচারণায় মুখর হয়ে ওঠে খালিশপুরের প্রভাতী স্কুল মাঠ। এক পর্যায়ে বিপুল সমাগমে টইটম্বুর চারপাশ। বাঁধভাঙা উচ্ছ্বাসের জোয়ার ভেঙে দুপুর 12:30টার দিকে মঞ্চে আসেন বিএনপি চেয়ারম্যান। কোনো একক গোষ্ঠী নয়, দেশকে পুনর্গঠন করতে হলে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে জানিয়ে তিনি বলেন, কথার ফুলঝুরি নয়, দেশকে এগিয়ে নিতে বদ্ধপরিকর তার দল। আমরা সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে চাই। একটি দল নারী সমাজকে ঘরের মধ্যে বন্দী করে রাখতে চায় বলে অভিযোগ করেন তারেক রহমান। বলেন, কলঙ্ক স্বরূপ মন্তব্য করে নারীকে অসম্মানিত করা হয়েছে। নির্বাচনের আগে এইভাবে মিথ্যা কথা বলছে, দলটি পর্যন্ত মিথ্যা কথা বলছে, তাদের আইডি বলে হ্যাক হয়ে গেছে, অথচ আইডি হ্যাক হয়নি তাদের। এরা নির্বাচনের আগে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানুষের সামনে মিথ্যা কথা তুলে ধরছে, মিথ্যা কথা তারা বলছে। এদের একটাই পরিচয়, এরা মিথ্যাবাদী। বিএনপি চেয়ারম্যান বলেন, নিজেদের স্বার্থ রক্ষায় ধর্মকে ব্যবহার করছে ওই গোষ্ঠী, তারা মিথ্যাবাদী। আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের নেতা পরিষ্কারভাবে 2 দিন আগে বলেছে যে সকল মহিলা, যে সকল মা বোনেরা কর্মসংস্থানের উদ্দেশ্যে কর্মসংস্থানের জন্য যান, তাদেরকে প্রিয় ভাই বোনেরা, আপনাদের সামনে আমার বলতে রীতিমতো লজ্জা হচ্ছে। এমন একটি শব্দ সে আমাদের সব মা বোনদের জন্য ব্যবহার করেছে। সকল ধর্মের মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ গড়ার অঙ্গীকার করার পাশাপাশি ভোট নিয়ে কোনো ষড়যন্ত্র ও ছলচাতুরি যাতে কেউ করতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বানও জানান তারেক রহমান। ঘর থেকে বলে যে নারী কাজে যায়, তাকে আপনাদের নেতা কিসের সাথে তুলনা করেছে চিন্তা করে দেখুন। তাহলে আমাদের প্রশ্ন, ওই দলের যারা নারী সদস্য আছে, তাহলে তাদের প্রকৃতি পরিচয় কি? নানা কৌশল আর ভোটের জটিল হিসাব নিকাশের মধ্য দিয়েই তীব্র প্রতিদ্বন্দ্বিতা বিরাজ করছে প্রার্থীদের মাঝে। তথ্য বলছে এই অঞ্চলে সেই প্রতিযোগিতার মাত্রা 50-50। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতি এবং তিনি যে বক্তব্য রাখলেন তাতে করে নির্বাচনী প্রচারণার গতিবেগ অনেক গুণ বেড়ে যাবে বলে মনে করছেন নেতাকর্মীরা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত বিএনপি নির্বাচনী বৈতরণী কতটা নির্বিঘ্নে পার হতে পারে। পরে যশোরের বিরামপুর আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন তারেক রহমান। তারা যাদের কাছে গিয়ে বিকাশ নাম্বার চাইছে, এনআইডি নাম্বার চাইছে, সেই সকল মা বোনদেরকে, সেই সকল ভাইদেরকে বলবেন ওই দিন পর্যন্তই বিকাশ নাম্বারে হয়তো কিছু পাঠাবে, তারপরে আর খবর রাখবে না তারা। এটাই হচ্ছে তাদের ক্যারেক্টার। আমরা দেখেছি কিভাবে ৭১ সালে দেশের মানুষকে রেখে তারা অন্যদিকে চলে গিয়েছিল এবং তার কারণেই এত লক্ষ লক্ষ মানুষ সেদিন শহীদ হয়েছিল।
বক্তব্যে নারী সমাজের কাছে বিকাশ নাম্বার পাঠাচ্ছে যারা সেই দলটির বিষয়ে সতর্ক থাকতে আহ্বান জানান তিনি। মা বোন তাদের সম্মান হারিয়েছে। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, যশোর। কারো চোখ রাঙানি ভয় পায় না জামাত। ক্ষমতায় গেলে নতুন বাংলাদেশের উদয় হবে। মাত্র 5 বছরে দেশের অর্থনীতি পাল্টে দেয়া সম্ভব। নির্বাচনী প্রচারণায় এসব কথা বলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি অভিযোগ করেন, যারা নারীকে হেনস্থা করে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করায় এখন তার পেছনে লেগেছে। অঙ্গীকার করেন নারীদের মাস্টার্স পর্যন্ত শিক্ষা ব্যয় রাষ্ট্রের পক্ষ থেকে বহনের। সোমবার চট্টগ্রাম অঞ্চলে নির্বাচনী জনসভায় যোগ দেন জামায়াতে ইসলামীর আমির। কক্সবাজার ও চট্টগ্রামে কয়েকটি স্থানে বক্তব্য রাখেন। সকালে কক্সবাজারের মহেশখালীতে বলেন, বিগত সরকারগুলো নারীকে এগিয়ে নিতে ও নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। জামায়াত নির্বাচিত হলে নারীর সম্মান ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। এই সমাজ ব্যর্থ হয়েছে তাদেরকে পর্যাপ্ত নিরাপত্তা দিতে। আমরা ইনশাআল্লাহ মাদেরকে ঘরে, চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় পর্যাপ্ত নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করব। পরে কক্সবাজার শহরে নির্বাচনী জনসভায় তিনি বলেন, বিএনপিকে জনগণ এবার লাল কার্ড দেখাবে। লোহাগড়া সহ কয়েকটি পথসভার পর চট্টগ্রামে জনসভায় বক্তব্য রাখবেন জামায়াতে ইসলামীর আমির। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন ঘিরে প্রচারণায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে রাজধানীতে। বিএনপি 11 দলীয় জোট সহ বিভিন্ন দল এবং স্বতন্ত্র প্রার্থীরা চষে বেড়াচ্ছেন অলিগলি রাজপথ। প্রার্থীরা সকাল থেকেই তাদের প্রচারণা চালাচ্ছেন। ভোটারদের কাছে গিয়ে তাদের নানা প্রতিশ্রুতি তুলে ধরছেন। একে অপরের বিরুদ্ধে ছুটছেন নানা অভিযোগ, পাল্টা অভিযোগের তীর। কখনো স্লোগান, কখনো বা লিফলেট বিতরণ, এভাবেই সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা চালান প্রার্থী ও তাদের কর্মী সমর্থকরা। ঢাকা 16 আসনে প্রতিদ্বন্দ্বী জামাত প্রার্থীর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তুলেছেন বিএনপির প্রার্থী আমিনুল হক। তার অভিযোগ, জামায়াত ভোটারদের এনআইডি কার্ড সংগ্রহ করে জাল ভোট দেওয়ার ষড়যন্ত্র করছে। একটি দল জামাত, তারা ক্ষমতার মোহে পড়ে, ক্ষমতার লোভে তারা যেভাবে মানুষের ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিচ্ছে, ঘরে ঘরে টাকা দেওয়ার চেষ্টা করছে, পাশাপাশি তারা এনআইডি কার্ড নিচ্ছে। যারা আমাদের নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, তাদের কাছে দেশ এবং আমার এই দেশের মানুষ কখনোই নিরাপদ মনে করি না। রাজধানীর বিজয়নগরে সংবাদ সম্মেলনে এবি পার্টির সেক্রেটারি আসাদুজ্জামান ফুয়াদ অভিযোগ করেন, কোনো লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। আমরা চাই সবাই নিরাপদে ভোট দেবেন, সবাই যার পক্ষে ভোট দেন, বিপক্ষে ভোট দেন, পক্ষে বক্তব্য দেন, বিপক্ষে বক্তব্য দেন। এটাই তো গণতন্ত্র, এটাই তো 24, এবং এটাই তো গত 16-17 বছরে আমরা লেসন নিয়েছি যে জোর করে মতামত চাপিয়ে দেওয়া যায় না, জোর করে মানুষের মন হৃদয় জয় করা যায় না। এটা একমাত্র উপায় হচ্ছে আমার পলিসি দিয়ে, আমার বক্তব্য দিয়ে তাদেরকে জয় করতে হবে। এদিকে ঢাকা 8 আসনে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। এই সময় নির্বাচন নিয়ে পরিবেশ উত্তপ্ত না করার আহ্বান জানান তিনি। কোন রকম সংঘর্ষই আমরা কামনা করি না, এটা আকাঙ্ক্ষিত না। যদি হয়ে থাকে এটা অনাকাঙ্ক্ষিত। নির্বাচন হবে উৎসবমুখর পরিবেশে, কিন্তু নির্বাচন করছি জনগণের কল্যাণে, সেখানে যদি ক্ষতি হয় মানুষের লাভ কি? এদিকে নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা 9 আসনের উন্নয়নের প্রতিশ্রুতি দেন বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। 38 বছর যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত, সুতরাং এই এলাকার মানুষের দুঃখ কষ্টগুলি আমার দুঃখ কষ্ট। সবার আগে হচ্ছে ঢাকা নয়, সবার আগে হচ্ছে গণতন্ত্র, মানবাধিকার, নিরাপত্তা মানুষের। ব্যানার এবং বিলবোর্ড ছিঁড়ে ফেলার বিষয়ে ঢাকা 8 আসনের 10 দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, মঙ্গলবার থেকে কেউ এসব বিষয়ে হাত দিলে বরদাস্ত করা হবে না। ব্যানার, বিলবোর্ড এগুলো নিয়ে যায় রাতের বেলায় কালকে থেকে আমি আমার বিলবোর্ড এবং ব্যানারগুলো লাগানো শুরু করব। এরপরে যদি কেউ একটা ব্যানার বা বিলবোর্ড ধরে, তার সাথে ইনশাল্লাহ কোলাকুলি হবে। পাল্টাপাল্টি অভিযোগ আর নগরে বিভিন্ন সমস্যার সমাধানের প্রতিশ্রুতি ফুলঝুরি ছিল প্রার্থীদের কণ্ঠে। তুষার আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।
নির্বাচনী প্রচারণায় বিএনপি বাধা দিচ্ছে, বিলবোর্ড ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। ঢাকা 11 ও নাটোরে এমন ঘটনা ঘটেছে। এছাড়া হাতিয়ায় বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। এতে কমপক্ষে 30 জন আহত হয়েছে। হামলার বিষয়ে প্রশাসন এখনো কোনো ব্যবস্থা নেয়নি। সন্ধ্যায় বাংলা মোটরে এনসিপির নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন দলটির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেন। তার আরও অভিযোগ, গণভোট নিয়ে বিএনপি চেয়ারম্যান হ্যাঁ সমর্থন করলেও নেতাকর্মীরা না ভোটের প্রচারণা চালাচ্ছে। বিএনপি সারা দেশে এনসিপি জামাত জোটের প্রার্থীদের প্রচারণার বাধা দিচ্ছে, আমাদের ব্যানার ফেস্টুন ছিঁড়ে ফেলছে। যারা লিফলেট বিলি করতে বের হয় তাদের মারধর করছে। ঢাকা 11 আসনে এনসিপির প্রার্থী ও আহ্বায়কের বিলবোর্ড ও ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। এনসিপির প্রার্থী SM জার্জিস কাদের চৌধুরীর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও নেতাকর্মীদের মারধরের ঘটনা ঘটেছে। নির্বাচনী প্রচারণার খবর জানাতে রাজধানীর মহাখালীর কড়াইল বেলতলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। নাজিম, নির্বাচনের তো আর মাত্র 10 দিন বাকি, কেমন দেখছেন প্রার্থীদের প্রচারণা, কি বলছেন ভোটাররা, সব মিলিয়ে জানাবেন। প্রচারে কিন্তু শুরু করেছে আসলে বাংলাদেশ জামায়াত ইসলামী, যেটি ঢাকা 17 আসন থেকে নির্বাচনের জন্য প্রস্তুতি রয়েছে। আমি একটি আসলে নির্বাচনী প্রচারণা যে শিবির রয়েছে সেই শিবিরে আমরা অবস্থান করছি। এখানে নেতাকর্মীদের আসলে তারা তাদের প্রার্থীর পক্ষে তারা ভোট চাচ্ছেন। এইখান থেকে নির্বাচনের জন্য আসলে ডাক্তার SM খালিকুজ্জামানকে ঢাকা 17 আসনের জামায়াত ইসলাম সহ যে জোট হয়েছিল 11 দলীয় জোট, সেই জোটের প্রার্থী হিসেবে তাদেরকে এখানে মনোনয়ন দিয়েছে। সেই বিষয়ে যদি আমরা দলীয় নেতাকর্মী আছে তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো। নির্বাচনের জন্য জনগণের কাছে যাচ্ছে। জি আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ জামাত ইসলাম থেকে এখানে মনোনীত করা হয়েছে ডাক্তার SM খালিকুজ্জামানকে। উনি একজন সৎ এবং মানবিক ডাক্তার। জনগণ আপনার পাচ্ছে? আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো সাড়া পাচ্ছি এবং 80% লোক ইনশাল্লাহ যে আমাদের সমর্থন দেবে তারা আশা ব্যক্ত করছেন। এখানকার আপনাদের ভোটারের প্রতিদিন কেমন সাধারণ মানুষ আসলে কি বলছে আপনাদেরকে? সাধারণ মানুষের এখানে যেহেতু কড়াইল, এখানে একটু স্বল্প আয়ের ইনকামের, একটু নিম্ন আয়ের ইনকামের মানুষ আছেন, তাদের যে দৈনন্দিন যে সমস্যা সমাধানের জন্য এখানে কিন্তু বেশিরভাগ সময় মাদক কিংবা খুন, হত্যা এই ধরনের কর্মকাণ্ড হয়ে থাকে। আসলে এই ধরনের হত্যাকাণ্ড যদি আপনারা নির্বাচিত হতে পারেন সেই বিষয়ে আপনারা কোনো ধরনের স্টেপ নিবে কিনা? তো অবশ্যই আমরা ইনসাফ যে ভিত্তিক যে রাষ্ট্র গঠন করবে, এই রাষ্ট্রের জন্য আমরা যে দুর্নীতি মুক্ত এবং মাদক মুক্ত আমাদের একটা এজেন্ডা আছে। আমরা অবশ্যই এখানে ইশরাত, আসলে আপনি আসলে যেমনটি শুনছিলেন যে এখানকার মানুষ, সাধারণ মানুষ আসলে যে এখানকার মানুষদের যে তাদের চাহিদা ছিল যে আসলে মাদক এবং যে হত্যাকাণ্ড হচ্ছে প্রতি বছর এখানে এই ধরনের কর্মকাণ্ড হয়ে যাচ্ছে, সেগুলো বন্ধের জন্য তারা এই যে SM খালিকুজ্জামান যিনি প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তাকে পাশ করার জন্য সাধারণ মানুষের কাছে ভোট চাচ্ছেন। তো এই ছিল আমাদের কাছে এইখানকার অবস্থা। নাজিম, আমি ঈশিতা, আপনাকে ধন্যবাদ। সারা দেশে বিরামহীন ভোটের প্রচারে প্রার্থীরা অভিযোগ আর পাল্টা অভিযোগে ঘায়েল করছেন প্রতিপক্ষকে। উঠে আসছে 71-এর মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 24-এর গণঅভ্যুত্থানের প্রত্যাশা আর প্রাপ্তির খতিয়ান। ভোটারদের স্বপ্ন দেখাচ্ছেন নতুন দিনে নতুন বাংলাদেশের। ভোটের বাকি মাত্র 9 দিন। ক্লান্তির প্রচারণায় তাই ভোটারের কাছে ছুটছেন প্রার্থীরা। নির্বাচনী হাওয়া বইছে সবখানে। গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়নে সোমবার প্রচারণা চালান শরীয়তপুর 3 আসনের বিএনপি প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিগত সময়ে নির্যাতন ও হামলায় ক্ষতিগ্রস্তদের আশ্বাস দেন নিরাপত্তা, ন্যায় বিচার ও সম্মান নিশ্চিতের। প্রার্থীরা শুধু নিজের প্রচারণাতেই থেমে নেই, দলীয় প্রার্থীর হয়ে গণসংযোগে যাচ্ছেন অন্য আসনেও। সিলেট 1-এ ধানের শীষের গণসংযোগ করেন সিলেট 4-এর প্রার্থী আরিফুল হক চৌধুরী। ঠাকুরগাঁওয়ে পথসভা, জনসভা আর নির্বাচনী মিছিল সহ নানা উপায়ে ভোটারদের কাছে টানতে নিরন্তর প্রচেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। পথসভায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন দেশকে আফগানিস্তান বানাতে চায় জামায়াত ইসলামী। জামায়াত ইসলাম এই দেশটাকে আফগানিস্তানে পরিণত করতে চায়, পিছন দিকে নিয়ে যেতে চায়। জামায়াত ইসলাম একটা দল, যে দলটা আমাদেরকে সামনের দিকে যেতে বাধা দেয়। বন্ধুরা, আমরা পিছনে যেতে চাই না, আমরা সামনে যেতে চাই। মেয়ে পুরুষ সমান অধিকার নিয়ে এখানে এই দেশে বাংলাদেশে বাস করবে। কক্সবাজার 1 আসনে বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেন, যে দল নারীদের অগ্রগতি ও সমৃদ্ধিকে মর্যাদা দিতে চায় না তাদের ব্যালটের মাধ্যমে প্রতিবাদ জানাতে হবে। তাদের কর্মকাণ্ডে বোঝা যায় তারা এই দেশের নারী সমাজকে ঘরে আবদ্ধ রাখতে চায়। তারা তাদের অগ্রগতি চায় না, প্রগতি চায় না,
তাদের সমৃদ্ধি চায় না, তাদের মর্যাদা দিতে চায় না। এটা মধ্যযুগীয় ভাবনা। অন্যদিকে নীলফামারীর 2 আসনে নির্বাচনী জনসভা করেন জামায়াত প্রার্থী। কেন্দ্রীয় নেতারা বলেন 54 বছর ধরে জাতিকে কেবল বিভক্ত করা হয়েছে। একটি দলের নেতা বলে বেড়াচ্ছেন যে আমাদের অভিজ্ঞতা আছে, ওনাদের কারো অভিজ্ঞতা নাই। আমি বলবো যে হ্যাঁ, আমাদের অভিজ্ঞতা নাই, তা হচ্ছে দুর্নীতির কোনো অভিজ্ঞতা আমাদের নাই। এদিকে কুমিল্লার লাকসামে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম নির্বাচনী জনসভায় বলেন, বিএনপি এবং জামায়াতের কাছ থেকে দেশবাসীর নতুন করে পাওয়ার কিছু নেই। বিএনপির সাথে যারা জোট রয়েছে তারা দেশ পরিচালনা করার জন্য আমাদের কাছে ভোটের জন্য আসছে। তারা নতুনভাবে আমাদেরকে আবার কি দিবে, কারণ তাদের শাসন তো আমরা দেখেছি, একবারও নয় কয়েকবার। এছাড়া সারা দেশেই প্রত্যাশা আর নানা সমীকরণে ক্রমেই জমে উঠছে ভোটের মাঠ। হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। শুধু আইন নয়, তার বাস্তবায়ন করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। প্রসঙ্গ টানেন ঢাকার আইন শৃঙ্খলা, সড়ক নিরাপত্তা সহ সামাজিক বিভিন্ন জনগুরুত্বপূর্ণ ইস্যুতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় 4 কোটি তরুণ ভোটারকে সবচেয়ে বড় গেম চেঞ্জার মনে করছে বিভিন্ন রাজনৈতিক দল। তরুণ ভোটারদের ভাবনা জানতেই বিএনপি সমর্থিত সংগঠনটির চায়ের আড্ডার এই আয়োজন। রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। জানান ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা। মেন্টরশিপ প্রোগ্রামস, ইন্টার্নশিপ প্রোগ্রামস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে যদি ওরকম থাকা হয় ওটাও তো সুবিধা হবে। ওই ধরনের চাকরি, ওই ধরনের অ্যাক্সেস শুধু কিছু জনের কাছেই রয়েছে। We have to open it up, the platform. গ্লোবালি আমরা কম্পিটিটিভ থাকতে পারছি না যদি বিদেশে মানুষেরা যায়। বলেন আগামীতে তরুণ প্রজন্মের জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেবে বিএনপি। টেকনোলজি, এআই এত কিছু এগিয়ে যাচ্ছে, লস ক্যান ক্যাচ আপ। তো আমাদের হয়তোবা একটু ভবিষ্যতের ব্যাপারে ভেবে ওগুলো ওরকমভাবে আইন সেটিং আছে। ঠিক আছে, আজকে ঢাকা শহরের হয়তোবা আপনারা মনে করতে পারেন আরবান প্ল্যানিংয়ের দিক থেকে একটু থিঙ্ক অ্যাবাউট আছে 30-35 বছর 40 বছর পর কেমন হবে মানুষের এই আজকের সমস্যার সমাধান। সামাজিক অসঙ্গতি ও বৈষম্য দূর করে নতুন প্রজন্মের স্বপ্নের বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যেতে চাই বিএনপি। এ পথচলাই তাদের সহযাত্রী হিসেবে পাশে চান জাইমা রহমান। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচন ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। এবার ভোট কেন্দ্র দখলের চেষ্টা হলে পরিচয় যাই হোক কাউকেই ছাড় দেয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ময়মনসিংহে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ অস্ত্র শুধু একমাত্র ঝুঁকি নয়, বিভিন্ন থানা থেকে লুট হওয়া কিছু বৈধ অস্ত্র এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। শেরপুরের ঝিনাইগাতির মতো ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওই ঘটনায় যারা দায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে। বর্তমানে যাচাই বাছাই ও তদন্ত কার্যক্রম চলছে বলেও জানান তিনি। এবার যদি কোথাও কেন্দ্র দখল হয় কেউ ছাড় পাবে না। পুলিশের 25,700 আমরা বডি ক্যাম দিচ্ছি, আমরা ড্রোন ব্যবহার করতেছি। এবার যদি কেউ কোনো রকমের এদিক করতে যায় সে কেউ ছাড়া পাবে না। সে ভাই হোক বা বোন হোক, তার ছবি ওখানে থেকে যাবে। 3 দিন পরে হোক, 4 দিন পরে হোক, বা 6 মাসের জন্য জামিন নিয়ে আসুক, জামিনের পরে হইলো সে ধরা খাবে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষ দিকে এসে বিভিন্ন দেশের সঙ্গে প্রতিরক্ষা সংক্রান্ত কেনাকাটার বিষয়ে আলোচনা ও চুক্তিকে ধারাবাহিক কাজের অংশ বলে জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, এটা চলমান প্রক্রিয়া। সামরিক খাতে কেনাকাটায় বেশ জোর দেয়া মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া অনেক দূর এগিয়ে নিয়েছে। মব সহিংসতা নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচনে এর প্রভাব পড়বে, এক গবেষণা প্রতিবেদন তুলে ধরে এমন শঙ্কার কথা জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সংস্থাটি বলছে, অন্তর্বর্তী সরকারের ইতিবাচক অর্জনের চেয়ে নেতিবাচকের পাল্লা ভারী। রাজনীতিবিদ এবং আমলাতন্ত্র জুলাই আন্দোলন থেকে কোনো শিক্ষা নেয়নি, তারা তাদের স্বার্থ বজায় রাখতে চায় বলেও জানানো হয় প্রতিবেদনে।
কর্তৃত্ববাদ পতন পরবর্তী 1.5 বছর প্রত্যাশা ও প্রাপ্তি বিষয়ে গবেষণা প্রতিবেদন তুলে ধরেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। এতে উঠে এসেছে অন্তর্বর্তী সরকারের পুরো মেয়াদী আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক। এই 17 মাসে সারা দেশে মোট 600টি রাজনৈতিক সহিংসতার ঘটনার রেকর্ড করা হয়েছে। এতে নিহত হয়েছেন 158 জন রাজনৈতিক কর্মী, আর তফসিল ঘোষণার পর প্রাণ গেছে অন্তত 15 জনের। প্রতিবেদনে বলা হয়েছে সরকার শুরু থেকে মব সহিংসতা প্রতিরোধে তৎপরতা দেখাতে পারেনি। নির্বাচনে এর প্রভাব পড়বে। সবচেয়ে বড় যে অন্তরায়গুলো তার মধ্যে অন্যতম অর্থ, পেশি এবং ধর্ম, এই তিনটি শক্তির অপব্যবহার, এবং তার বাইরেও জাতিসংঘ এবং আমাদের যে গুম প্রতিরোধ কমিশন হয়েছে, এই দুটি কমিশনের প্রতিবেদনের মৌলিক জায়গাগুলো, সুপারিশের মৌলিক জায়গাগুলো অবহেলিত আছে। এটা আরো বলা হয় রাজনৈতিক দল ও আমলাতন্ত্র নিজেদের স্বার্থ রক্ষায় সরকারের ওপর কার্যকর নিয়ন্ত্রণ চায় না। ক্রিয়াশীল দুটি বৃহৎ দলের প্রভাবে প্রভাবান্বিত আমাদের আমলাতন্ত্র এবং প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, আইন প্রক্রিয়া সংস্থা ইত্যাদির মধ্যে বিরাজ রয়েছে। গণঅভ্যুত্থান পরবর্তী জবাবদিহির প্রক্রিয়া নিয়ে উদ্বেগ, জুলাই যোদ্ধাদের অনুদানে দুর্নীতির অভিযোগ, স্মৃতি জাদুঘর নির্মাণে ক্রয় নীতিমালা না মানা এবং ধর্মভিত্তিক রাজনীতির প্রভাবে নারী ও সাংস্কৃতিক বৈচিত্র্য হুমকির মুখে পড়ার কথাও জানায় টিআইবি। এছাড়া গত 1.5 বছরে অন্তত 189 জন সাংবাদিক চাকরিচ্যুত এবং 29টি গণমাধ্যম প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে রদবদল ঘটেছে বলে প্রতিবেদনে জানানো হয়েছে। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া। 12ই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 192, ঢাকা 19-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আমার সঙ্গে মুহূর্তে যুক্ত আছেন ঢাকা 19 আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে তিনি কি ভাবছেন, তার প্রস্তুতি কেমন। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। যেহেতু দল আপনাকে বেছে নিয়েছে, সাধারণ মানুষ বা ভোটাররা কেন আপনাকে বেছে নেবে, ধানের শেষে বা কেন ভোট দেবে? আর অন্যান্য দল রয়েছে এদেশে, যেহেতু আমি আগে 2 এমপি ছিলাম, আমি তো রাজনীতি পরিবার সম্পর্কে, আমি সরকারি চাকরি ছেড়ে এখানে আসছি। এখনও এত জুলুমের পরও আমি এই দলের সাথে মানুষের খোঁজখবর এবং সেবা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। এবং আমি মনে করি যে এবার দেশের যে প্রেক্ষাপট, তারা চায় যে একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে এবং একটা যোগ্য প্রার্থীকে তারা ভোটের মাধ্যমে করবে। যেহেতু অতীতে আমি কিছু কাজ করেছি, তারা আমাকে দেখেছে, আমাকে চিনে জানে, এই কারণে তারা আমাকে কাছের লোক হিসেবে এবার নির্বাচিত করবে বলে আমি মনে করছি। এই আসনটা নিয়ে আপনার পরিকল্পনা বা কী ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন? ইশতেহার তো রয়েছেই, দলীয় ইশতেহার রয়েছে, পাশাপাশি আপনার ব্যক্তিগতভাবে কোনো ধরনের উদ্যোগ আছে কিনা? আমি বেশি গুরুত্ব দিচ্ছি কি, এখানে কতগুলো লোকাল সমস্যা আছে। যদিও এটা সারা বাংলাদেশে, যেখানে গার্মেন্টস বেস এলাকা, সেই এলাকাগুলোতে এগুলো প্রকট, কিন্তু আমাদের এলাকা যেগুলোকে আমি চিহ্নিত করেছি, 1 নম্বর হলো যানজট। এই হাইওয়ে রাস্তা অনেকগুলো পয়েন্ট আছে যেখানে অকারণে যানজট হয়, এটা কোনো ব্যাখ্যা নাই, কিন্তু প্রতিদিন 10 মিনিট 15 মিনিট করে একটা স্পটে আমাদের থাকতে হয়। তো এই যানজট নিরসনের জন্য আমি একটি পরিকল্পনা করেছি। আর এরপরে আমার অন্যতম কাজ হলো মাদককে নির্মূল করা। একটা প্রশ্ন, 11 দলীয় জোটের যিনি প্রার্থী রয়েছেন, জামাত সেটা সাপোর্ট দিচ্ছে, আপনারা আছেন, আসলে কতটা চ্যালেঞ্জ হতে পারে, বা সেক্ষেত্রে কি শক্তিধর কি আপনারা বেশি না তারা বেশি? না, শক্তিধর তো আপনি কীভাবে বলছেন? ভোটের শক্তি কাঁদে। দেখেন, এইটা তো অনেক বছর বিএনপি সিট ছিল। এই 17 বছর যেহেতু সুষ্ঠু নির্বাচন হয় না, আওয়ামী লীগ এলে জোর করে নিয়ে গেছে। এখানে বিএনপি ভোটারও বেশি। অতএব আমাদের এখানে পরিচিত, আমি একটা রাজনীতি পরিবারের সন্তান। তো এখানে আমাদের নিজস্ব অনেক ভক্ত, শুভাকাঙ্ক্ষী, গুণগ্রাহী আছে, এবং যাদেরকে সাথে আমার ওয়েল কানেকশন আছে। তো আমি মনে করি না একজন নতুন প্রার্থী যাকে কেউ চিনে না, শি ইজ দ্য ফার্স্ট টাইম ইন দিস ইলেকশন, অতএব মানুষ তার ব্যাপারে যে খুব বেশি আগ্রহী হবে আমার মনে হয় না। আর এই দলটাও তো নতুন, একটা প্রতীক পরিচিত হইতেও তো সময় লাগে। অতএব এই এনসিপি, এই দিলশানা পারুন, এই শাপলাকলি নিয়ে এখানে ব্যাপক একটা জনমত তৈরি করবে, এরকম আমার কাছে মনে হয় না। আর তরুণদের নিয়ে গঠন করা দল, তরুণ ভোটাররা যারা নতুন ভোটার আছেন, তারা আসলে কি বলছে? দেখেন, তরুণদের নিয়ে তারা নতুন দলটা গঠন করেছে, কিন্তু তরুণদের যেটা চেয়েছিল সেই রকম ইমেজ তো তারা তৈরি করতে পারে নাই। তারা ইতিমধ্যে অনেক রকম তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। তারা নিজেরা কতটা অনেস্ট এবং নিজেদের কিছু কিছু অনিয়মের সাথে তারা সংযুক্ত হয়ে গেছে। তারা যেরকম বেফাস কথা বলে, বেয়াদবি স্টাইলে কথা বলে, এই যে আমাদের ঢাকা হাটে আব্বাস ভাই একটা পাটোয়ারি যেভাবে কথাবার্তা বলছে,
একটা ক্যান্ডিডেট তো এই ভাষা করতে পারবে না। আমি ফার্স্ট টাইম ইলেকশন করছি একটা সিনিয়র প্রার্থীর সাথে, অতএব এই যে তাদের এই আচরণগুলা, এটা তরুণরা তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে এবং যতই দিন যাবে আমি মনে করি যে তরুণদের তাদের প্রতি কোনো আগ্রহ থাকবে না। তারা যেটা আশা করেছিল সেরকম কোনো নিদর্শন তারা এখন পর্যন্ত স্থাপন করতে পারে নাই। সেক্ষেত্রে কেমন শঙ্কা দেখছেন কিনা, এবার ভোট কেন্দ্রের কোনো শঙ্কা আছে কিনা, নিরাপত্তাজনিত কোনো বিষয় আছে কিনা? না, সরকারের তো একটা সদিচ্ছা আছে, সরকার তো চাচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য, তার আভাস ইঙ্গিত আমরা পাচ্ছি, কিন্তু আমাদের লেভেল প্লেইং ফিল্ডও মোটামুটি ঠিক আছে এখন পর্যন্ত। আমি বলবো আজকে 2 তারিখ। আর একটা ব্যাপার যেটা আমার এই ঢাকা 19 নিয়ে শঙ্কা, এখানে ইলেকশন দিন সহ 4-5 দিনে একটা ছুটি চলে আসছে, গভর্নমেন্ট অলরেডি ছুটি ঘোষণা করেছে। তো এই যে অতিরিক্ত ছুটির কারণে আমার কাছে মনে হয় যে গার্মেন্টসে অনেক শ্রমিক ইলেকশনে আগেই একটা ঈদ ভ্যাকেশনের মতো তাকে এটা এনজয় করতে গিয়া অনেকে বাড়িতে চলে যেতে পারে কিনা আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি। কেন ম্যাক্সিমাম ভোট যদি তারা ভোটাররা যদি থাকে তাহলে ইলেকশনটা তো জাঁকজমকপূর্ণ হবে এবং এখানে অনেক ভোট হলে আমি মনে করি যত বেশি কাস্ট হবে তত এটা আমাদের পক্ষে আমাদের পাল্লা ভারী হবে। তো আমরা সেই চেষ্টাটা করছি যেন ভোটাররা ভোট কেন্দ্রে যায় এবং ব্যাপক হারে ভোট কেন্দ্রে ভোট দিতে অংশগ্রহণ করে। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আপনারা তখন যুক্ত ছিলেন। পরবর্তীতে আগামীকাল থাকছে ফেনী 1, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কী ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। রাজধানীর পূর্বাঞ্চলে রাজুকের প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে করা 2 মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে এই 2 মামলায় তার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিককে 4 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে ঢাকার 4 নম্বর বিশেষ জজ রবিউল আলমের আদালত এ রায় ঘোষণা করে। এছাড়া আজমিনা সিদ্দিক ও রাদওয়ান সিদ্দিককে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। 2 মামলায় অপর 14 আসামিকে 5 বছর করে কারাদণ্ড এবং কারাগারে থাকা রাজুক কর্মকর্তা খুরশিদ আলমকে 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। এর আগে প্লট দুর্নীতির 4 মামলায় শেখ হাসিনাকে 26 বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া 1 মামলায় তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের 5 বছর করে এবং শেখ রেহানার 7 বছর ও টিউলিপের 2 বছরের কারাদণ্ড দেয় আদালত। ইরান পরমাণু কর্মসূচি ইস্যুতে কোনো চুক্তিতে না এলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলা আঞ্চলিক যুদ্ধের সূত্রপাত করবে কিনা তা সময়ই বলে দেবে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে এটি একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে পরিণত হবে। আয়াতুল্লাহ আল খামেনির এমন সতর্কবার্তার পর মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য করেন। রবিবার সাম্প্রতিক মার্কিন হুমকিগুলোকে নতুন কিছু নয় বলে উড়িয়ে দিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করলে এবার তা আঞ্চলিক যুদ্ধে রূপ নেবে। খামেনির এমন মন্তব্য নিয়ে সাংবাদিকের প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের বর্তমান পরিস্থিতিতে খামেনির এমন বক্তব্য প্রত্যাশিত ছিল। এরপরও তিনি আশাবাদী তেহরানের সঙ্গে সমঝোতা হবে ওয়াশিংটনের। যুক্তরাষ্ট্রের কাছে থাকা বিশ্বের সবচেয়ে বড় ও শক্তিশালী যুদ্ধজাহাজ ইরানের খুব কাছেই অবস্থান করছে উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, তেহরানের সঙ্গে চুক্তি না হলে সামরিক হামলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। গত জুনে যুক্তরাষ্ট্র ইরানের কয়েকটি পরমাণু স্থাপনায় হামলা চালানোর পর থেকেই 2 দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে। যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ মোতায়েন ও ওয়াশিংটনের হামলার হুমকির মধ্যেই 2 দেশের মধ্যে আবারও আলোচনার তোড়জোড় শুরু হয়েছে। এর আগে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি জানিয়েছেন, উত্তপ্ত পরিস্থিতির মধ্যেও একটি আলোচনার কাঠামো তৈরির কাজ এগিয়ে চলছে। হুমায়রা ইরা, ডিবিসি নিউজ ডেস্ক। খেলা প্রসঙ্গ। দেশের নারী ক্রিকেটারদের জন্য নিরাপদ, হয়রানিমুক্ত এবং জেন্ডার সংবেদনশীল ক্রীড়া পরিবেশ নিশ্চিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি সহ সংশ্লিষ্ট বিবাদীদের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না ব্যাখ্যা চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। সোমবার বিচারপতি আহমেদ সোহেলের নেতৃত্বাধীন বেঞ্চ এই রুল জারি করেন। রুল বিচারাধীন থাকা অবস্থায় হাইকোর্টের রায়ের নির্দেশনার আলোকে যৌন হয়রানি বিরোধী নীতিমালা কার্যকর করতে বিসিবিকে নির্দেশ দিয়েছে আদালত। একই সঙ্গে বাস্তবায়ন সংক্রান্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে। এর আগে বাংলাদেশ নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন ক্রিকেটার জাহানারা আলম।
ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।